আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের নবম অধ্যায় অর্থাৎ এসিড, ক্ষারক এবং সমতা এই অধ্যায়টি নিয়ে। ইতিমধ্যে আমি 4টি লেকচারের মাধ্যমে এই অধ্যায়ের অধিকাংশ টপিক কভার করে দিয়েছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে এসিড বৃষ্টি, এসিড বৃষ্টিটার প্রক্রিয়া অর্থাৎ কিভাবে এসিড বৃষ্টিটা হয়। তারপরে তোমাদের রয়েছে এসিড বৃষ্টির প্রভাব যেটা ক্ষতিকর। তারপরে ক্ষরতা, ক্ষরতা কি জিনিস সেটা আমি একটু পরে বলবো। পানি দূষণ এবং এর নিয়ন্ত্রণ, তাই না? তারপরে বিওডি সিওডি দুটো টার্ম আছে, এগুলো আমাদের পড়তে হবে। তো আজকে এটা আমাদের হতে যাচ্ছে ফাইনাল লেকচার এই চ্যাপ্টারে। আলহামদুলিল্লাহ আমরা একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। চলো এসিড বৃষ্টিটা নিয়ে আলোচনা করা যাক। এসিড বৃষ্টি কি তোমরা জানো? বায়ুতে বিদ্যমান বিভিন্ন ধরনের গ্যাস আছে না, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড। এগুলো কি হয় জানো? জলীয় বাষ্প এবং পানির সাথে এটা কি হয় বলো তো, উপরে চলে যায়, অর্থাৎ মেঘ, মেঘের সাথে ইয়ের সাথে বিক্রিয়া করে। এই তখন বৃষ্টি যখন হয় এই মেঘ থেকে, তখন ওই যে আমার গ্যাসগুলো গেছে ওখানে পানির সাথে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের অ্যাসিড সেখানে তৈরি করে। সেটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। এই সকল অ্যাসিড যখন ভূপৃষ্ঠে পতিত হয় বৃষ্টির পানির সাথে, তখন সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মানটা হয়ে থাকে 5 থেকে 6, যেটা আসলে কি বলতো অ্যাসিডিক। এবং কখনো কখনো আরো কমে যেতে পারে। তো আরো কমে গেলে তখন আরো অ্যাসিডিক হয়ে যায়, যেটা আসলে কি হয় বলতো আমাদের জীব জগতের জন্য, তারপর ধরো উদ্ভিদের জন্য এটা আসলে ভীষণ ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়ায়, আমাদের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়ায়। তো চলো আমরা দেখি আসলে কিভাবে অ্যাসিড বৃষ্টিটা হয়ে থাকে। দেখো আমাদের আম, বায়ুতে কি থাকে বলতো? সালফার থাকে না? তাহলে এই সালফার যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে বলতো? SO2। আবার এই SO2 যখন আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন উৎপন্ন করে SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড। বুঝতে পেরেছো? আবার বায়ুমণ্ডলে যেই স্থানে বজ্রপাত হয় অর্থাৎ লাইটেনিং হয়, থ্রেটেনিং হয় আর কি, মানে বজ্রপাত যেটা বিকট শব্দ, ওইখানে তোমার টেম্পারেচার হয়ে দাঁড়ায় 3000 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 3000 ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারে তোমার যে নাইট্রোজেন গ্যাসটা আছে, এই নাইট্রোজেন গ্যাসটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল নাইট্রাস অক্সাইড তৈরি করে। কত? 3000 ডিগ্রি সেলসিয়াসে এটা। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে নাইট্রাস অক্সাইড যেটা আছে, এই নাইট্রাস অক্সাইডটা আবার কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা তোমার কি উৎপন্ন করে? নাইট্রোজেন ডাই অক্সাইড। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা যে যত জীব সকল আমরা রয়েছি, আমরা কি করি বলতো? নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসৃত করি, তাই না? এই যে আমরা যখন নিঃশ্বাস ছাড়ছি তখন কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোচ্ছে, তাই না? তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা দেখো, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন কি হয় বলতো? দেখো H2CO3, এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? কার্বনিক অ্যাসিড। তাহলে এই যে এই অ্যাসিডটা যখন বৃষ্টির পানির সাথে আসে আমাদের ভূপৃষ্ঠে, তখন সেটাকে আমরা বলি কি বলতো? অ্যাসিড বৃষ্টি। তাহলে আরো যেগুলো আছে দেখো তো, যখন সালফার ডাইঅক্সাইড তোমার পানির সাথে বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন করবে বলতো? H2SO3, H2SO3। তারপরে যখন সালফার ট্রাইঅক্সাইডটা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন এটা উৎপন্ন করবে H2SO4। তারপর কি আছে বলতো? আমার এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আছে, এইটা পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে বলো কি বলতো? HNO3। আর এই যে নাইট্রাস অক্সাইড যেটা আছে, এইটা পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে HNO2। তাহলে ভাইয়া আপুরা তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো কতগুলো অ্যাসিড আসলে আমার এখানে উৎপন্ন হওয়ার সুযোগ থেকে যাচ্ছে। তাহলে এই যে অ্যাসিড গুলো আমার যদি বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয় এবং সেটা যদি আমাদের আমাদের স্কিনে হোক, তারপর ধরো ফসলের জমিতে হোক, যেইখানেই এই
অ্যাসিড সমৃদ্ধ পানি বা অ্যাসিড মিশ্রিত পানি যদি আসে তাহলে সেটা আমাদের জীবজগতের জন্য ক্ষতিকর না? আচ্ছা, তাহলে এটাই দেখো প্রক্রিয়া ছিল। তো আমরা এই যে কি কি প্রক্রিয়া আসলে অ্যাসিড বৃষ্টির যেই অ্যাসিডগুলো আছে সেগুলো কিভাবে ভূপৃষ্ঠে আসে, হ্যাঁ, এই যে যে প্রক্রিয়াটা, এটা প্রভাব হলো, এটা তো অনেক ক্ষতিকর একটা প্রভাব আসলে। তখন ফসলের জমিতে ফসল নষ্ট হয়ে যায়, তারপরে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। সামগ্রিকভাবে এটা আসলে আমাদের জন্য একটা হুমকি। বুঝতে পেরেছো? তাহলে আমি এর পরবর্তী টপিকটা হচ্ছে আলোচনা করব ক্ষরতা। এটা অনেক ইজিলি আমরা বুঝতে পারি কিভাবে জানো? ক্ষরতা, তোমরা অনেক সময় পানিতে দেখো ফেনার পরিমাণটা কম হয়, সাবান বা ডিটারজেন্টে ফেনার পরিমাণটা কম হয়। তাহলে এই যেই কারণে পানিতে যেই রাসায়নিক উপাদানের উপস্থিতির কারণে, ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে, হ্যাঁ, তারপরে হতে পারে কি বিভিন্ন রকমের বাইকার্বনেট হতে পারে। তাহলে এই যে বাইকার্বনেট, সালফেট বা বিভিন্ন রকম ক্লোরাইড, এইসব আয়নের উপস্থিতির কারণে পানি কি হয়, পানিতে যে বৈশিষ্ট্যটা, যে সাবান বা ডিটারজেন্ট দিলে ফেনা উৎপন্ন হবে, এই ফেনা উৎপন্ন হওয়ার পরিমাণটা যখন কমে যায় তখন আমরা পানির এই বৈশিষ্ট্যটাকে বলবো পানির ক্ষরতা। এখন এই পানির ক্ষরতা দুই রকমের হতে পারে। পানির ক্ষরতা কয় রকমের হতে পারে? দুই রকমের হতে পারে। এক হচ্ছে স্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা, আর একটা দেখতে পাচ্ছ অস্থায়ী ক্ষরতা। এখন স্থায়ী ক্ষরতা কি আর অস্থায়ী ক্ষরতা কি? দেখো, স্থায়ী ক্ষরতা আমি বললাম না একটু আগে যে সালফেট, ক্লোরাইড কিংবা বাইকার্বনেট, এই আয়নগুলোর উপস্থিতির কারণে বা এইগুলোর লবণের উপস্থিতির কারণে পানির যেই বৈশিষ্ট্যটা, তাহলে দেখো স্থায়ী ক্ষরতা যেটা আছে সেটা হচ্ছে ধাতুর বাইকার্বনেট লবণের কারণে হয়ে থাকে। ধাতুর বাইকার্বনেট লবণের উপস্থিতিতে হয়ে থাকে, লবণের উপস্থিতিতে হয়ে থাকে। আর অস্থায়ী ক্ষরতা যেটা আছে সেটা হচ্ছে ধাতুর সালফেট, কিংবা কিংবা ক্লোরাইড, হ্যাঁ, ধাতুর সালফেট কিংবা ক্লোরাইড লবণের কারণে এগুলো হয়ে থাকে। এখন একটা জিনিস খেয়াল করো, স্থায়ী ক্ষরতা যেটা দেখতে পাচ্ছ, স্থায়ী ক্ষরতাটা মানে কি, এটা আসলে দূর করাটা আসলে আমাদের জন্য কি একটু টাফ হয়ে দাঁড়ায়। বাট অস্থায়ী ক্ষরতা যেটা আছে এটা খুব সহজেই দূরীকরণ করা যায়। কিভাবে জানো? তাপের মাধ্যমে। ধরো আমাদের একটা ক্যালসিয়াম বাইকার্বনেট, তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট, এখানে তাহলে তো 2 হবে। এখন এই ক্যালসিয়াম বাইকার্বনেটকে ধরো, এই বাইকার্বনেট উপস্থিতি আছে না, ধাতুর বাইকার্বনেট লবণ উপস্থিত আছে পানির মধ্যে, তাহলে এই পানিতে ফেনাটা কম হবে। তাহলে আমাদের এইটা আসলে দূর করতে হলে কি করা লাগবে বলো তো? এইটার মধ্যে এটাকে আমি যদি তাপ দেই, তাপ দিলে কি হবে জানো? ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে না, এই ক্যালসিয়াম কার্বনেটটা অধঃক্ষিপ্ত হয়ে যাবে বা আলাদা করে ফেলা যাবে, প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। তাহলে এইটা দেখো, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারতেছি বলতো? এই কার্বনেটটাকে সরাই নিতে পারতেছি। তার মানে এটা দিয়ে আসলে আমরা কি করব বলতো? অস্থায়ী ক্ষরতা দূরীকরণ করতে পারবো না? আচ্ছা, অস্থায়ী ক্ষরতা দূরীকরণ করতে পারবো। তোমরা কি সাবানের সংকেত জানো? সাবান, দেখো তো, সাবান হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট লবণ একটা। তো এটার সংকেতটা হলো C17H35 COONA। এটাকে বলা হচ্ছে কি বলতো? সোডিয়াম স্টিয়ারেট। এটাই হলো তোমাদের সেই সাবান। এই সাবান অকার্যকর যখন হয়ে যায় পানিতে, তখন পানির ওই বৈশিষ্ট্যটাই হচ্ছে কি বলতো? ক্ষরতা। আচ্ছা, এখন অস্থায়ী ক্ষরতা তো আমরা দূর করতে পারলাম। আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারছি যে অস্থায়ী ক্ষরতাটা দূর করতে যতটুকু সহজ ছিল, স্থায়ী ক্ষরতাটা দূর করা ততটাই কঠিন হবে, তাই না? স্থায়ী ক্ষরতা দূরীকরণ, তাহলে স্থায়ী ক্ষরতা দূরীকরণটা এটা আসলে খুব একটা সহজ
হবে না। তাও দেখো আমরা কিভাবে এটাকে দূর করতে পারি। আমরা জানি যে স্থায়ী ক্ষারতা হলে সেটার মধ্যে কি থাকে বলো তো? ক্লোরাইড বা সালফেট লবণ থাকে। ক্লোরাইড বা সালফেট লবণ থাকে, তাই না? তো আমরা এটাতে কি করতে পারি? ধরো যে কোনো একটা ক্লোরাইড বা সালফেট লবণ তোমার কাছে আছে, সেটার মধ্যে তুমি সোডিয়াম মানে যে কোনো কার্বনেট লবণ হচ্ছে তুমি কি করবা? বিক্রিয়া করাবা। তাহলে কি হবে বলো তো? এই যে এরকম করে তুমি আলাদা করে ফেলতে পারবা কার্বনেটটাকে। এবং অন্যান্য বিষয়টা কি হচ্ছে দেখো। প্রথমত ধরো আমরা একটা লবণ হলো ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ? ক্যালসিয়াম ক্লোরাইড। এখন এইটা তো দেখো লবণ উপস্থিত আছে, ক্লোরাইড লবণ, তার মানে এটা অস্থায়ী ক্ষারতা। এটা আহ অস্থায়ী, এটা হচ্ছে স্থায়ী ক্ষারতা, তাই না? আচ্ছা আমি কি এখানে একটু ভুল লিখেছি? হ্যাঁ, হ্যাঁ। আমি বলেছি ঠিক, কিন্তু লিখেছি ভুল। অস্থায়ী, এটা হলো স্থায়ী। তাহলে স্থায়ী ক্ষারতাটা আমরা কিভাবে দূর করব? স্থায়ী ক্ষারতাটা দূর করতে গেলে দেখো আমরা এখান থেকে ক্লোরাইডটা তো সরানো লাগবে, তাই না? ক্লোরাইডটা সরানো লাগবে না? তাহলে ক্লোরাইডটা আমরা কিভাবে সরাবো দেখো। ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে আমি যখন সোডিয়াম সালফেট দিব Na2SO4, তাই না? হ্যাঁ। তাহলে এই দেখো আমি যখন সোডিয়াম সালফেট সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করাবো Na2CO3, সোডিয়াম কার্বনেট যখন বিক্রিয়া করাবো তখন দেখো আমার কি হচ্ছে, এই যে ক্যালসিয়াম কার্বনেট এটা সলিড, এটা আলাদা করে ফেলতে পারছি, প্লাস উৎপন্ন হবে কি বলতো? সোডিয়াম ক্লোরাইড। এই যে দেখছো একটা বিক্রিয়া, এরকম নানা রকম বিক্রিয়ার মাধ্যমে আমরা আসলে স্থায়ী ক্ষারতাটা দূরীকরণ করতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে স্থায়ী ক্ষারতা অস্থায়ী ক্ষারতা কি? এবার যদি পানি দূষণের কথাটা বলি, বাংলাদেশে পানি দূষণ একটা খুব, কি বলবো, মহামারী আকার ধারণ করছে। মানে আমরা কি করি বলতো? যখন আমরা লঞ্চ বা জাহাজে যাত্রা করি, তখন আমরা যদি কোনো খাবার টাবার খাই, সেটার ধরো যে প্যাকেট, তারপরে ধরো যাই কিছু আমাদের থাকুক, আমরা পানিতে সব ফেলে দিই। মানে পানি হইলো আমাদের ময়লা ফেলার জায়গা, ময়লার ভাগাড়, তাই না? তারপরে ধরো আমরা যদি কোথাও লেকে ঘুরতে যাই, হুম, কাপলরা ঘুরতে যায়, পরিবার নিয়ে ঘুরতে যায় অনেকে, তাহলে তখন গিয়েও আমরা দেখি যে ওই লেকের পানিতে আমরা ঘুরতেছি ঠিকই, কিন্তু আমরা পানির বোতল, তারপরে ধরো চিপসের প্যাকেট, হ্যান ত্যান ফালাচ্ছি। তাহলে এতে করে পানি দূষণ হচ্ছে না? এবার আসো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আলোচনায়। তারা তো মনে করো যে আরো এক ধাপ আগায়। তারা করে কি? তারা তাদের যে শিল্প কারখানা আছে ওইটার যে বর্জ্য, তারা ওইটা সুন্দর বর্জ্য, মানে এটা তারা এটা নিষ্কাশন না করে বা তারা একটা সুন্দর প্রসেসের মধ্যে দিয়ে না গিয়ে তারা করে কি? তারাও পানিতে এগুলা থ্রো করে। তারপরে ধরো আমাদের এই যে যে জলযানগুলার যে তেল, তারপরে ধরো যে উচ্ছিষ্ট বিষয়গুলা, মানে উচ্ছিষ্ট যে জিনিসগুলো, সেগুলো কি করে বলো তো? পানিতেই থ্রো করা হয়। তো পানি আসলে এমন একটা অবস্থা হয়ে গেছে যে পানি দূষিত হতেই আছে, হতেই আছে। এখন এই জন্য বাংলাদেশে দেখবা পানিবাহিত রোগের একটা সময় অনেক প্রকোপ ছিল, এখনো পানিবাহিত রোগের প্রকোপ হচ্ছে। যদিও আমরা পানি এখন পরিষ্কার করে পান করছি, কিন্তু আগে মানুষ সবসময় এই পরিষ্কার করে পান করা বা ব্যবহার করার পদ্ধতি ছিল না। তারপরে ধরো আরো কি হয়, যে ভারী ধাতুগুলো আছে, ধরো মার্কারি, ক্যাডমিয়াম, হ্যাঁ, তারপরে লেড, এইগুলা ভারী ধাতুগুলো পানির সাথে কি হচ্ছে বলতো? কন্টামিনেট হচ্ছে। তো এই কন্টামিনেশনের কারণেও পানি দূষিত হচ্ছে। তাহলে এই পানি দূষণের এখন প্রতিকার কি? পানি দূষণের প্রতিকার কি? পানি দূষণের প্রতিকার হলো সর্ব সর্বস্তরের জনসাধারণের একটা সচেতনতার প্রয়োজন রয়েছে। আমরা যদি সচেতন হই, তাহলে আমরা আসলে এই পানি দূষণ আটকাতে পারবো। তারপরে আমাদের হচ্ছে কি, সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে, একটা স্ট্রিক্ট ল মেনটেন করতে হবে, হ্যাঁ, যাতে করে মানুষ এই ল ভঙ্গ না করার সাহস পায়। তাহলে তো আর মানুষ কি করবে না বলতো? পানি দূষণ এতটা হারে করবে না। প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে যতটুকু দূষণ হওয়ার কথা ততটুকু দূষণই হবে, তাই না? তাহলে এইভাবে করে আমরা আসলে পানি দূষণের প্রতিকার করতে পারি। এখন কথা হইলো এখানে পানি দূষণের মধ্যে ধরো যদি বিওডি আর সিওডি যে দুইটা টার্ম আছে, এটা যদি একটু ডিসকাস করি। নিচে দেখা যাচ্ছে আমার, তাই না? হ্যাঁ। তো দেখো আমি যদি বিওডি এটার ফুল ফর্ম লিখি, বিওডি এটা হলো কি বলতো? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা এবার সিওডির ফুল ফর্মটা বলি, তারপর বলছি যে এগুলা কি জিনিস। এটা হলো কেমিক্যাল অক্সিজেন
ডিমান্ড। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই বিওডি দ্বারা কি বোঝায় আর সিওডি দ্বারা কি বোঝায়। বিওডি হইল পানিতে উপস্থিত, পানিতে উপস্থিত যেই ধরনের দূষিত পদার্থগুলো আছে, তাহলে পানিতে উপস্থিত দূষিত পদার্থগুলোর মধ্যে জৈব দূষিত পদার্থ আছে আর কি অজৈব দূষিত পদার্থ আছে। এখন পানিতে উপস্থিত এই যে জৈব দূষিত যে পদার্থগুলো আছে, এই জৈব দূষিত পদার্থগুলোকে দূর করার জন্য যদি কোনো জৈব উপাদান যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া বা অণুজীব দিয়ে এই দূষণটা দূর করা যায়, সেই প্রসেসটা হচ্ছে কি বলতো, সেই প্রসেসটা হচ্ছে বিওডি। আর কেমিক্যাল অক্সিজেন মানে দূর করতে যতটুকু অক্সিজেনের প্রয়োজন হবে, যেহেতু অক্সিজেন ডিমান্ড বলছে, তাহলে দূর করতে যতটুকু অক্সিজেনের প্রয়োজন হবে সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কি? এবার আসো, জৈব এবং অজৈব দুইটা না, তাহলে পানিতে উপস্থিত সকল জৈব এবং অজৈব দূষককে দূর করতে যেই মানে রাসায়নিক প্রক্রিয়ায় যতটুকু অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলা হবে সিওডি। তাহলে জিনিসটা যদি আমি মানে এই প্রসেসটা যদি আমি একটু সুন্দর মতো গুছিয়ে লিখি তাহলে কি হচ্ছে দেখো তো, বিওডিতে আমার কি হচ্ছে বলো তো, বিওডিতে এই যে যে জৈব দূষক, এই জৈব দূষক দূর করতে আমার যতটুকু কি বলতো, যতটুকু অক্সিজেন প্রয়োজন তাকে আমি বলছি কি বলতো, বিওডি, তাই না? এবার দেখো সিওডি কি হচ্ছে, সিওডি হচ্ছে তোমার এটার মধ্যে যতটুকু জৈব দূষক রয়েছে এবং অজৈব দূষক রয়েছে, এই সকল জৈব এবং অজৈব দূষক দূর করতে তোমার রাসায়নিক প্রক্রিয়ায় যতটুকু অক্সিজেন প্রয়োজন হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা কোশ্চেন লিখে রাখছি, বিওডি এবং সিওডির মান কোনটা বেশি হয়ে থাকে। ইন্টারেস্টিং একটা কোশ্চেন না? দুইটাই তো একটা কি বলতো, দুইটার মধ্যে বিওডির মানও যদি বাড়ে সিওডির মানও বাড়ে, তাহলে কি হবে বলতো, পানি কি হয়, পানি দূষণের মাত্রাটা আসলে বাড়ে। এটা তো পানি দূষণের মাত্রা মাপার একটা মানে দুইটা মেজারমেন্টের প্রক্রিয়া আর কি। তাহলে বিওডির মানও যদি বাড়ে পানি দূষিত হয়, সিওডির মানও যদি বাড়ে সেটা দ্বারা পানি দূষিত হওয়ার আহ, পানির দূষিত হওয়ার যেই মান অর্থাৎ পানিটা কতটা দূষিত সেটা বের করা যায়। তাহলে এখন দেখো বিওডির মান বেশি, মানে বিওডি এর মান বেশি, বিওডি বেশি নাকি সিওডি বেশি, বা কোনটার মান আসলে কম হয়, কোনটার মান বেশি বা কোনটার মান কম হয়। খেয়াল করো, এইখানে আমার শুধুমাত্র বিওডির মধ্যে অর্থাৎ বিওডিতে জৈব দূষক দূর করতে যে অক্সিজেনটা প্রয়োজন, তাহলে এইখানে যতটুকু অক্সিজেন প্রয়োজন হবে সিওডিতে মধ্যে কিন্তু আছে জৈব দূষক এবং অজৈব দূষক, দুইটা দূষক দূর করতে হবে। তাহলে এখানে দুইটা দূষক দূর করতে ডেফিনেটলি অক্সিজেনের প্রয়োজনটা বেশি হবে। তাহলে অক্সিজেনের প্রয়োজনটা যদি এখানে বেশি হয় তাহলে সিওডি এর মানটা কি হবে, বেশি হবে, তাই না? তার মানে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে বিওডি এবং সিওডি এর মধ্যে সিওডি এর মানটাই বেশি হয়। এখন যেটাই বেশি হোক পানি আসলে দূষিত হচ্ছেই, এটা হলো কথা। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে যা যা বিষয় ছিল প্রত্যেকটা বিষয় আমরা একদম খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি, বিশদ আলোচনা করেছি। আশা করি কোনো টপিক বাকি নাই, তোমরা ভালো মতো লেখাপড়া করো। আর হচ্ছে পরিবেশের এই যে যে দূষণগুলো আছে, স্পেশালি পানি দূষণ, মানে আমরা নিজেদের অবস্থান থেকে এই পানি দূষণটা একটু নিয়ন্ত্রণের চেষ্টা করি, তাই না? মানে আমরা সরকারের আশায় বসে থাকি না থাকি, আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আশায় বসে না থাকি, আমরা আমাদের মতো করে কাজ করি। আমাদের পরিবারে যে কয়জন লোক আছি, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমরা চেষ্টা করি আমরা পানি দূষণটা কতটুকু না করে থাকতে পারতেছি, তাই না? তাহলে এই যে এককভাবে এই একক সম্প্রদায়গুলো আমরা মিলে যখন একটা বৃহৎ সম্প্রদায় হব, তখন আমরা আসলে আমাদের দেশ থেকে এই পৃথিবী থেকে পানি দূষণটা দূর করতে পারবো, আমরা সুন্দর একটা পৃথিবীতে বসবাস করতে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে দেখা হবে অন্য যে কোনো চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।